জগদ্ধাত্রী পুজো মানেই বাঙালির হৃদয় দুটি শহরের নাম প্রথমেই মাথাচাড়া দিয়ে ওঠে। এক কৃষ্ণনগর, অন্যটি চন্দননগর। এবং সাথে যে বিতর্কটি উঠে আসে সেটি হলো কোথাকার পুজো প্রাচীনতর, কৃষ্ণনগরের নাকি চন্দননগরের। তবে দুটি শহরের পুজোর মধ্যে মৌলিক কিছু পার্থক্য রয়েছে, সেটা প্রথমে জেনে নেওয়া দরকার। প্রথমত, চন্দননগরের পুজো হয় 4 দিন ধরে, যেখানে কৃষ্ণনগরের পুজো কেবল একদিনে। তবে ওই একদিনের পূজার্চনার মধ্যেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো নিবেদিত থাকে। অনেকের মনে হয়তো এই প্রশ্নটা আসবে যে কৃষ্ণচন্দ্র রাজাই কি বাংলায় জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক? উত্তর হবে একদমই না। বিভিন্ন প্রাচীন পুঁথি অনুযায়ী কৃষ্ণচন্দ্র রাজার বহু পূর্ব থেকেই, অর্থাৎ বহু আগে থেকেই এই পুজো বাংলায় প্রচলিত ছিল। দিগনগরীর রাঘবেশ্বর শিব মন্দিরের দেওয়ালে জগদ্ধাত্রী মূর্তি উৎকীর্ণ, যা রাঘব রায় অর্থাৎ কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষের সমসাময়িক। তবে এই কথা মনে রাখতে হবে যে কৃষ্ণচন্দ্রর হাত ধরে এই পুজো এক বিস্তৃত অধ্যায় অতিক্রম করেছিল, গোটা বাংলায় এক নবরূপ লাভ করেছিল। পাশাপাশি একথাও ভুললে চলবে না যে কৃষ্ণচন্দ্র ছিলেন একদিনের জগদ্ধাত্রী পুজোর প্রথম প্রবর্তক। কৃষ্ণনগর বাসীর কাছে একটি স্বপ্ন কাহিনী বহুল চর্চিত রয়েছে বহুদিন ধরে। দেখা যাচ্ছে, বকেয়া রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে কৃষ্ণচন্দ্রকে নবাবের কারাগারে নিক্ষেপ করা হয়। মুক্তি পেলে তিনি জানতে পারেন রাজরাজেশ্বরীর পুজো, অর্থাৎ রাজবাড়ির দুর্গাপুজো ততক্ষণে শেষ হয়ে গেছে। এই সংবাদে ভীষণ মানসিকভাবে ব্যথিত হয়ে পড়লেন রাজা কৃষ্ণচন্দ্র। পরে স্বপ্নে তিনি দেখতে পান এক মাতৃশক্তি কার্তিক মাসের শুক্লা নবমীতে তাকে পুজোর নির্দেশ দিলেন। এই কাহিনীটির ঐতিহাসিক সত্যতা নিয়ে বিস্তর বিতর্ক থাকলেও কৃষ্ণনগর বাসীরা একে মনে প্রাণেই বিশ্বাস করেন। কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কৃষ্ণনগরের এই পুজোয় জনপ্রিয়তার মূলে ছিল রাজবাড়ির আন্তরিক উদ্যোগ এবং আনুকূল্য। শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পেশার মানুষদের নিয়ে গড়ে ওঠা প্রায় প্রতিটি পাড়ায়, যেমন চকের পাড়া, চাষা পাড়া, বাঘাডাঙ্গা প্রভৃতি, এই পুজো সেই প্রথম থেকেই চলে আসছে। এক্ষেত্রে মালাপাড়ার কথা বিশেষ উল্লেখযোগ্য। প্রথম দিকে এই পুজো আয়োজন সাধারণ মানুষের পক্ষে এক প্রকার অসম্ভব ছিল। মালারা মূলত মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ হওয়ায় এদের পুজোয় রাজবাড়ির তরফ থেকে বিশেষ আর্থিক সহযোগিতা করা হতো। আজকের দিনেও সেই ঐতিহ্য চলে আসছে। দেবী বিসর্জনের সময় শহরের সমস্ত প্রতিমা রাজবাড়ি ঘুরিয়ে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হতো জলঙ্গি নদীতে। রাজবাড়ি নিয়ে যাওয়ার কারণ ছিল রানীমাকে ঠাকুর দর্শন করানো। তিনি খুশি হয়ে প্রিয় প্রতিমা শিল্পীকে উপহার দিতেন। আজকের দিনেও রাজবাড়ি ঘুরিয়ে ঠাকুর নিরঞ্জনের সেই ঐতিহ্য অক্ষুণ্ণ রয়েছে। বিশিষ্ট সাহিত্যিক সুধীর চক্রবর্তী জগদ্ধাত্রী পুজোকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে লিখেছেন, এই কৃষ্ণনগরী এসে আমরা যে প্রথম জগদ্ধাত্রী প্রতিমা দেখলাম তা কিন্তু নয়, দেখলাম সেই পুজোর জাঁক আর লোকপ্রিয়তা। তবে সবচেয়ে জমকালো ছিল সারা রাত ধরে কার্বাইড গ্যাসের আলো দিয়ে সাজিয়ে প্রতিমা বিসর্জন, যাকে বলা হতো আড়ং। আড়ংয়ের মিছিলে ঢাক বাজত, ডগর বাজত, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় এবং আমিষগন্ধি ছিল ঘ্যামটা গান আর ঢোল সানাই সহযোগে নাচ। সেটা দেখার জন্য আর বাহবা দিতে শহরের রাস্তার দুপাশে নাগরিক এবং গ্রামীণ জনসমাবেশ ছিল খুব ঘন। সারা শহরের বৌঝি আর গৃহস্থরা সারা রাত অতন্দ্র থাকত। শেষে যে প্রশ্নটি থেকে যায় তা হল, চন্দননগরে তবে কিভাবে এই পুজোর সূত্রপাত হলো?
ফরাসি গভর্নর ডুপ্লের নাম সকলেরই পরিচিত। তারই দেওয়ান ছিল ইন্দ্রনারায়ণ চৌধুরী। কৃষ্ণচন্দ্রের সাথেই ছিল তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। বিপদকালে বহুবার ইন্দ্রনারায়ণ চৌধুরী তাকে আর্থিক সাহায্য করেছেন। অন্নদামঙ্গলের রচয়িতা ভারতচন্দ্রকেও ইন্দ্রনারায়ণ কৃষ্ণচন্দ্রের কাছে পাঠিয়েছিলেন উচ্চ সমাদর লাভের জন্য। অতএব উভয়ের মধ্যেই যখন সুসম্পর্ক ছিলই, তখন কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো শুরু করলে চন্দননগরেও ঠিক একই সময়ে তা শুরু হলো। চন্দননগরে আরেকটি প্রচলিত মত রয়েছে, সেটি হল কৃষ্ণনগরের চাল ব্যবসায়ীরা, মতান্তরে নবদ্বীপের বস্ত্র ব্যবসায়ীরা চন্দননগরে বাণিজ্যের সূত্রে যাতায়াত করতেন। তবে সেবার তারা পুজোর সময় কৃষ্ণনগর ফিরতে পারেনি। সেই থেকে চন্দননগরে শুরু হলো জগদ্ধাত্রী পুজো। তবে বিতর্ক যাই থাকুক না কেন, কৃষ্ণনগর কিংবা চন্দননগরের হাত ধরেই গোটা বাংলায় এই পুজো আজ বেশ আড়ম্বরের সঙ্গেই পালিত হয়ে আসছে।